হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি মৌমিতা মজুমদার। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্টস, তোমাদের পরীক্ষা শেষ হলো, তো আশা করি সবারই পরীক্ষা ভালো হয়েছে। তো তোমরা যারা নিউ সেমিস্টারের জন্য আমাদের সাথে যুক্ত হতে চাও, তারা এখানে দেওয়া দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো, 6295916282 আর 7076398606। আর তোমরা যদি শুধুমাত্র মেজরের নোটস চাও, তাহলে তোমাদের পে করতে হবে অনলি 499। যদি মেজর এবং পাসেরও চাও, দেন তোমাদের পে করতে হবে 999। আর যদি তোমরা শুধুমাত্র পাস পড়তে চাও, তাহলে তোমাদের পে করতে হবে 499। তো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড সেমিস্টারের যে ফার্স্ট টপিকটা রয়েছে, ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটার ওপর তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, এটা যে প্রথম যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের ভারতের যে সংবিধান রয়েছে তার যে পটভূমি, অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধান গড়ে ওঠার পেছনে কোন কোন আইনগুলির ভূমিকা রয়েছে, সেগুলি তোমাদের সাথে আজকে আমি ডিসকাস করব। তো দেখো, প্রথমে রয়েছে 1909 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এবার ভারত যখন আমাদের পরাধীন ছিল, তো সেই সময় ব্রিটিশরা অনেকগুলি আইন কিন্তু প্রণয়ন করেছিল আমাদের অবিভক্ত ভারতে। ঠিক আছে, তো সেই সব আইনগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে আইনগুলো ভারতের সংবিধান তৈরিতে সাহায্য করেছিল, তার মধ্যে এই 1909 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আর 1947-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই চারটে অ্যাক্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছিল। তো প্রথমে যদি আমরা 1909-এর অ্যাক্টটার কথা দেখি, তো সেই সময় এই 1909 সালে ব্রিটিশ সরকার এই আইনটি পাশ করেছিল। তো সেই সময় ভারত সচিব ছিলেন মরলে এবং মিন্টো ছিল ভাইসরয়। তো যেহেতু এরা দুজনে মিলিতভাবে এই আইনটি প্রণয়ন করেছিল, এই জন্য তাদের নাম অনুযায়ী এই আইনটির নাম মরলে মিন্টো আইন রাখা হয়েছিল 1909 সালে। স্টুডেন্টস, এই আইনের সবথেকে ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো ইনক্লুড হয়েছিল, সেটা এই আইনের মাধ্যমে ভারতে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল, যেটা ভীষণই ইম্পর্টেন্ট। আর কি হয়েছিল, আর এখানে তোমার কেন্দ্রীয় আইনসভা এবং প্রাদেশিক রাজ্যের আইনসভাকে আলাদা করে দেওয়া হয়েছিল, এবং তাদের যে আইনসভায় কিছু এক্সট্রা মেম্বার অ্যাড করা হয়েছিল, যাতে করে তারা ভালোভাবে আর কি শাসন কার্য পরিচালনা করতে পারে। তো এই দুটা ইনসিডেন্ট 1909-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা আনা হয়েছিল। এইবার দেখো, 1919 সালের যে ভারত শাসন আইনটা হয়েছিল, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। এই আইনটা প্রণয়নকালে ভারত সচিব ছিল মন্টেগু এবং ভাইসরয় ছিলেন চেমসফোর্ড। তো তাদের নাম অনুসারে এই আইনটাকে বলা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড আইন। তো এই মন্টেগু চেমসফোর্ড আইনে কি হয়েছিল, এই আইনে ভারতবর্ষে যে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, অর্থাৎ যেটাকে আমরা বর্তমানে রাজ্যসভা এবং লোকসভা বলি, পার্লামেন্টে, তো এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হয়েছিল এই 1919-এর ভারত শাসন আইনে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আসি সব থেকে ইম্পর্টেন্ট যে আইনটা, সেটা 1935-এর ভারত শাসন আইন। ঠিক আছে, এই 1935 সালে যে ভারত শাসন আইনটা এনেছিল, এই আইনটা কিন্তু আমাদের ভারতের কনস্টিটিউশন তৈরিতে কিন্তু অনেকভাবে হেল্প করেছিল। বলতে পারো যে বর্তমানে আমাদের ভারতের যে সংবিধান রয়েছে, তার সেখানে যে সমস্ত আর কি অধ্যায়গুলো রয়েছে, যে সমস্ত ধারাগুলো রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু ম্যাক্সিমামই এই 1935-এর আইনে যে সমস্ত বিধিনিষেধগুলো ছিল, সেখান থেকে নেওয়া হয়েছে। তো 1935-এর আইনে প্রথম যেটা বলা হয়েছিল, সেটা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ ভারতের শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল স্ট্রাকচার দেওয়া হবে, এটার কথা কিন্তু 1935-এর শাসনকালে আইনে বলা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে আর কি এসেছিল এখানে, এই আইনের মাধ্যমে ভারতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার যে ব্যাপারটা, যেটা 1919-এর মন্টেগু চেমসফোর্ড আইনে বলা হয়েছিল, সেটা কিন্তু এই 1935-এর আইনে কিন্তু পুরোপুরিভাবে লাগু হয়ে যায়।
এবং এক্ষেত্রে উচ্চ কক্ষকে হচ্ছে কাউন্সিল অফ স্টেটস এবং নিম্ন কক্ষকে হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় আইনসভা হিসাবে বলা হয়েছিল। ঠিক আছে, বর্তমানে সেটা নাম পাল্টে এখন উচ্চ কক্ষকে রাজ্যসভা এবং নিম্ন কক্ষকে লোকসভা বলা হয়, কিন্তু এই 1935-এর আইন অনুযায়ী কিন্তু উচ্চ কক্ষকে কাউন্সিল অফ স্টেটস অর্থাৎ হচ্ছে রাজ্যগুলির তোমার কাউন্সিল আর নিম্ন কক্ষকে হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি বা যুক্তরাষ্ট্রীয় আইনসভা হচ্ছে বলা হয়েছিল। ঠিক আছে, আর কি এসেছিল এই আইনের মাধ্যমে? এই আইনে বলা হয়েছিল যে ভারতে একটি ফেডারেল কোর্ট, ঠিক আছে, একটি ফেডারেল কোর্ট বা যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করার কথা বলা হয়েছিল। ঠিক আছে, আর যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো হয়েছিল তার মধ্যে তোমার রয়েছে তোমার কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট আর হচ্ছে ইউনিয়ন লিস্ট, অর্থাৎ আমাদের কনস্টিটিউশনের যে 7th শিডিউল আছে সেখানে কিন্তু রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কিছু ক্ষমতাকে ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং এই ক্ষমতার যে লিস্টটা সেটাকে 3টা লিস্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রাজ্য তালিকা, একটা হচ্ছে কেন্দ্র তালিকা আর একটা হচ্ছে তোমার যুগ্ম তালিকা। ঠিক আছে, তো এই 3 তালিকার কথা কিন্তু এই আইনের মাধ্যমে আনা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো সব থেকে লাস্টে যে আইনটা এসেছে সেটা হচ্ছে 1947-এর। ঠিক আছে, এই আইনটার মাধ্যমে আমাদের ভারতবর্ষে ব্রিটিশের যে শাসন সেটার কিন্তু অবসান ঘটেছিল। ঠিক আছে, আর কি হয়েছিল? এই আইনের মাধ্যমে আমাদের যে পৃথক যে রাষ্ট্র অর্থাৎ ভারত ইউনিয়ন এবং পাকিস্তান, এই দুটো যে পৃথক রাষ্ট্র হয়েছিল সেই দুটার যে মানে অর্থাৎ সেই দুটাকে কিন্তু পাকাপাকিভাবে বিভক্ত করা হয়েছিল। মানে এই আইনের মাধ্যমে আমাদের অবিভক্ত ভারত বিভক্ত হয়ে ভারত ইউনিয়ন এবং কিন্তু পাকিস্তান ইউনিয়নে বিভক্ত হয়ে গেছিল। ঠিক আছে, আর এই আইনে এটাও বলা হয়েছিল যে যতদিন না পর্যন্ত একটি নতুন কনস্টিটিউশন আসছে ততদিন পর্যন্ত কিন্তু এই দুই রাষ্ট্রের যে শাসন কাজ সেটা এই 1935-এর আইন শাসনে যে সমস্ত বলা হয়েছিল রুলসগুলো ছিল তার উপরে কিন্তু ভিত্তি করে হতো। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে তোমাদের এই 4টে আইন তোমাদের হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে ভীষণই ইম্পর্টেন্ট। আমি খুবই সংক্ষিপ্ত করে তোমাদেরকে বললাম। ঠিক আছে, তো তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও নোটসের জন্য, অনলাইনে যুক্ত হতে চাও, তারা এই নম্বরে যোগাযোগ করে যুক্ত হয়ে যেও। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।